স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি ফারহাত তাসনিম। সংস্কার নিয়ে আশাব্যঞ্জক অগ্রগতি নেই। আগের নিয়মেই নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন, এ নিয়েও বিপরীত অবস্থানে দলগুলো। এমন নানা ইস্যুতে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে নির্বাচন নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন জটিল পরিস্থিতির জন্য সংস্কার নিয়ে সরকারের উচ্চ আকাঙ্ক্ষাকে দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সংস্কারে যতটুকু ঐক্যমত্য হয়েছে তাকে একটি রূপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা জরুরি। অন্যথায় রাজনৈতিক অস্থিরতা বাড়ার শঙ্কা রাজনীতি বিশ্লেষকদের। নতুন নতুন ইস্যু, মত দ্বিমত, হতাশার বিরোধিতা, এমন নানা জটিলতায় ঘুরপাক খাচ্ছে দেশের রাজনীতি। এতে বাড়ছে সংশয়, সন্দেহ আর অনিশ্চয়তা। গত 7 দিন ধরে আমরা আলোচনা করেছি। লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারি ধরে যখন নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করেছে, তখনই এ নিয়ে উল্টো হতাশার সুর চারপাশে। প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কিনা। সন্দেহ দানা বাঁধছে, আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়েও। এর মধ্যেও সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি তুলেছে কিছু দল। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আবার এ নিয়ে নানা আশঙ্কা করে বিরোধিতাও করছে বিএনপির মতো বড় রাজনৈতিক দল। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে আর সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ম্যারাথন বৈঠকেও ঐকমত্যের প্রশ্নে বাড়ছে হতাশা। আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। নির্বাচন নিয়ে এই সন্দেহ, ধোঁয়াশা আর অনিশ্চয়তার জন্য সরকারের উচ্চাকাঙ্ক্ষাকে দায়ী করছেন বিশ্লেষকরা। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের পরামর্শ তাদের। এখনো মনে হচ্ছে যে ধরেন ঐক্যমত কমিশনের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি কাজ করে যে সব কিছু নিয়ে ঐক্যমত করে ফেলবো, বা এখনো যদি সব কিছু নিয়ে বিচার করে ফেলবো, এই ধরনের মানসিকতা যদি কাজ করে তাহলে তো আর কাজ আগাবে না। জুলাই ঘোষণাপত্র অধ্যাদেশগুলো যাতে ঠিকমতো আবার প্রতিপালিত হয় সেই কাজ আলী রিয়াজ করছে। সে দ্রুত এটা গুটিয়ে ফেলুক কাজটা, যতটুক হয়েছে ততটুক। কিন্তু এটার কারণে নির্বাচনকে অনিশ্চিত করা, ধোঁয়াশা করা, তাহলে হবে অর্থনীতিরও ক্ষতি হয়ে যাবে, রাজনীতিরও ক্ষতি হয়ে যাবে। সংস্কার, ভোটের পদ্ধতি সহ রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে অংশীজনদের এক কাতারে আসার পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের। একজন বলছে পিআর, আরেকজন বলছে পিআর না, একজন বলছে ফেব্রুয়ারির মধ্যে, আরেকজন বলছে এপ্রিলে। সুতরাং যদি দূরত্ব না ঘুচে তাহলে এটা তো ইনিশিয়েটিভ, তো আসলে ইনিশিয়েটিভ নেওয়ার মালিক তো রাজনৈতিক দল না, মালিক তো হলো ডক্টর ইউনূস এবং নির্বাচন কমিশন। তাদের স্বতঃপ্রবৃত্ত হয়ে এটা করে দেওয়া উচিত। দেশের অর্থনীতি ভুগবে, দেশের সমাজের মানুষ ভুগবে, নিম্নবর্গের মানুষরা ভুগবে যদি নানান রকম রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। এই ভোগান্তির কোনো শেষ নাই। তারা বলছেন, দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও জুলাই অভ্যুত্থানকে নীতি নির্দেশক মেনে সবাইকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোর মতো আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৮০% ঢাকার বাইরের। বিশেষজ্ঞরা বলছেন, মফস্বলে প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত না হওয়ায় শেষ মুহূর্তে রোগীদের অবস্থা চলে যাচ্ছে আশঙ্কাজনক পর্যায়ে। এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে এলাকা ভিত্তিক ম্যাপিংয়ের কাজ করছে আইইডিসিআর। কোরবানির ঈদের পরপরই বরগুনা, পটুয়াখালী, বরিশাল সহ দক্ষিণের বিভিন্ন জেলায় প্রাদুর্ভাব ঘটতে থাকে মশাবাহিত রোগ ডেঙ্গুর। প্রাথমিক অবস্থায় প্রস্তুতি না থাকায় পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেতে হয় স্বাস্থ্য বিভাগকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৫ বছরে ডেঙ্গুর ভৌগোলিক বিস্তারে পরিবর্তন ঘটেছে। ২০২১ সালেও ডেঙ্গুর বিস্তার ছিল মূলত ঢাকা কেন্দ্রিক। সেবার রোগীর ৮৩% ছিল রাজধানীতে। সেই চিত্র সম্পূর্ণ পাল্টে ২০২২ ও ২৩ সালে রোগীর সংখ্যা ঢাকাকে ছাড়িয়ে যায় বাইরের জেলাগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, মশাবাহিত রোগের প্রতিরোধ পরিকল্পনা সবকিছুই নগরকেন্দ্রিক হওয়ায় গ্রামাঞ্চলে বেড়েছে প্রাদুর্ভাব। এই মে মাসে আপনার ঝিনেদা এবং মাগুরাতে অনেক বেশি মশার লার্ভা পাওয়া গেছে। কাজেই কিছুদিন পরে ঝিনেদা এবং মাগুরাতে রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। আসলে বড় বড় শহরের বাইরে এখন গ্রামাঞ্চলে এডিস মশা ছড়িয়ে পড়েছে। প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবা এবং স্তরভিত্তিক ভাগ করে অবশ্যই ব্যবস্থা করা দরকার। নাহলে কিন্তু গোটা দেশে যদি একসাথে এই পরিমাণে ডেঙ্গু রোগী পাওয়া যায়, এটা সামাল দেওয়া কিন্তু আরও কঠিন হয়ে যাবে। ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করতে কাজ করছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। আইডিএস ম্যাপিং করেছে, এটা ম্যাপিংয়ের কাজ সরাসরি প্রতিদিন আপনার যেমন ডেঙ্গুর যে ডেটাটা প্রতিদিন আমাদের এখানে আসে, হ্যাঁ, এখানে কিন্তু আমরা
রোগীটা কোন এলাকা থেকে আসছে সেটা আমরা ম্যাপিং করি। সিটি কর্পোরেশনে আপনার এই ডেঙ্গুর প্রাদুর্ভাবটা অত্যন্ত বেশি। এই তথ্যগুলো আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে শেয়ার করছি। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। গ্রীষ্ম মৌসুমের মাঝামাঝি থেকে শীতের আগ পর্যন্ত দক্ষিণাঞ্চলে প্রায় প্রতি বছরই আঘাত হানে ঘূর্ণিঝড়, বন্যা। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে অনেকটা রক্ষা কবচ হিসেবে কাজ করে বেড়িবাঁধ। তবে এবছর খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলীয় এলাকার 150 কিলোমিটারের বেশি বাঁধ ঝুঁকিপূর্ণ। ফলে বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে বন্যার শঙ্কায় এসব অঞ্চলের মানুষ। তবে খুলনা ও সাতক্ষীরার ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতের কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রাকৃতিক দুর্যোগের সাথে উপকূলবাসীর মিতালি নিত্যদিনের। টিকে থাকতে প্রতিনিয়ত করতে হয় যুদ্ধ। এমন দুর্যোগে জানমাল রক্ষা করে বেড়িবাঁধ। কিন্তু 60-এর দশকে নির্মিত বাঁধগুলো দিন দিন হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলে অবস্থিত 2006 কিলোমিটার বাঁধের অন্তত 50 কিলোমিটার অংশ চরম ঝুঁকিপূর্ণ, আর 100 কিলোমিটারের বেশি অংশ রয়েছে ভঙ্গুর অবস্থায়। ফলে দুর্যোগ মৌসুমে প্লাবন ঝুঁকিতে উপকূলের মানুষ। দুদিন অন্তর আমরা ভেঙে যাই, বুড়ি যাই। আমরা খুব দুরবস্থায় আমরা এই দেশে বাস করতেছি। ছাগল গরু সব ভেসে বেড়ায়, আর এই ঘর দরজা পুড়ি যায়, ভাঙন আসে। যদি বান না হলেও আমাদের এখানে তো থাকা যাবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রাথমিকভাবে খুলনা জেলার 30টি ও সাতক্ষীরার 29টি ঝুঁকিপূর্ণ এলাকা মেরামতে কাজ করছে তারা। আমরা আশা করছি যে এই বর্ষা মৌসুমের আগেই এই জায়গাগুলো মেরামত করা সম্ভব হবে। এছাড়াও তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আমাদের পর্যাপ্ত জিও ব্যাগ, সিনথেটিক বস্তা, বাঁশ, বল্লা এগুলো আমরা মজুত রেখেছি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিপূর্ণ বিনিয়োগ ছাড়া বেড়িবাঁধ নির্মাণ অর্থের অপচয়। সেখানে টেকসই করার জন্য সঠিক সময়, সঠিক ব্যবস্থাপনা এবং অবশ্যই সেই বাঁধ যেন স্থায়ী হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যেখানে ভাঙছে সেই জায়গায় আমরা এই মুহূর্তে একটা রিপেয়ার ওয়ার্কের মতো করলে হবে না। এটা অনেক উপর থেকে নিচ পর্যন্ত এটা একটা সমন্বিত ব্যবস্থাপনায় করতে হবে। গেল 5 বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে দুর্যোগকালীন বেড়িবাঁধ সংস্কারে প্রায় 300 কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। ডিভিসি নিউজ ডেস্ক। পঞ্চগড় সদর উপজেলার খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে নারী শিশুসহ 10 জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। তাদের মধ্যে 4 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশু। পরে নীলফামারী 56 বিজিবির সিং রোড বিওপির টহল দল তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি জানায়, খুনিয়াপাড়া সীমান্তের মেইন পিলার 764-র 19 নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরে ইউনিয়নের খুনিয়াপাড়া এলাকায় বাংলাদেশের 150 গজ ভেতরে বিজিবির সিং রোড বিওপির সদস্যরা তাদের আটক করে। আটকরা বাংলাদেশের খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা 25 শিশু নিখোঁজ রয়েছে। মৌসুমী বায়ুর কারণে গুয়াডালুপ নদীর পানি প্লাবিত হয়ে বন্যায় রূপ নেয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন ক্যাম্পটি ওই নদীর ধারেই ছিল। সেখানে আরও বেশ কয়েকটি ক্যাম্পে 700 জনের বেশি শিশু ছিল। তারা সবাই নিরাপদে আছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল থেকে ভারী বৃষ্টিপাতে গুয়াডালুপ নদীর পানি 26 ফুট উপরে উঠে যায়। ভোর হওয়ার আগে ভয়াবহ বন্যা দেখা দেয়। তবে আগে থেকে কোথাও সতর্কতা দেওয়ার সুযোগ পায়নি কর্তৃপক্ষ। দ্রুত বিপদসীমার উপরে চলে যায় নদীর পানি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। দুর্যোগের কারণে টেক্সাসের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এবার ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এমনটাই নিশ্চিত করেছে গোষ্ঠীটি। এতে বলা হয়, আলোচনায় বসতে সম্পূর্ণভাবে প্রস্তুত হামাস। অবিলম্বে এটি বাস্তবায়ন করা হবে। এছাড়া হামাসের মিত্র ইসলামী জিহাদ বলছে, ইসরায়েলের সাথে এই যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন প্রস্তাবনাকে সমর্থন জানিয়েছে তারা। একই সাথে এই কার্যক্রমটি স্থায়ী নিরাপত্তা দেবে বলেও আশাবাদী তারা। আগামী সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের আগেই এ তথ্য নিশ্চিত করল হামাস। এদিকে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
অপরদিকে যুদ্ধবিরতি আলোচনার মাঝেও অঞ্চলটিতে থেমে নেই ইসরায়েলি হামলা। শুক্রবার রাতভর নেতানিয়াহুর বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত 18 জন। কলম্বোতে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ স্বাগতিকদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল 3টায়। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। জিততে হলে দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরকে। যদিও প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরে আত্মবিশ্বাস এখন তলানিতে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচের আগে হেড কোচ ও চিকিৎসার জন্য ছুটি নিয়ে গেছেন লন্ডনে। তবু সিরিজ জয়ের আশা ছাড়ছেন না টাইগাররা। দ্বিতীয় ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। শঙ্কা আছে পেসার তানজিব সাকিবকে নিয়ে। পারভেজ ইমনের জায়গায় সুযোগ পেতে পারেন নাইম শেখ, ফিরতে পারেন রিশাদ হোসেনও। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।